যুদ্ধ করেছেন বিভিন্ন সেক্টরে, সেই রকম যোদ্ধারা কু করে শেখ মুজিব এবং তার পরিবারের সদস্যদেরকে হত্যা করেছেন। সেটার সাথে পুরো সারা বাংলাদেশ এই প্রসেসের সাথে ইনভলভ ছিল না। ক্ষমতা কে নিয়েছে? ৭৫-এ শেখ মুজিব মারা যাওয়ার পরে ক্ষমতা কে নিয়েছে? মোস্তাক আহমেদ। কোন দলের নেতা? আওয়ামী লীগের। তো আওয়ামী লীগের বাকশালের শেখ মুজিবের ক্যাবিনেটের ২২ জন মোস্তাক আহমেদের সাথে একই ক্যাবিনেটে মন্ত্রী হয়েছে। পালাইতে হয়নি তো। আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ছিল। আওয়ামী লীগ ৪ টুকরা হয়ে ৭৯ সালে নির্বাচন করেছে না? ৪ টুকরা আওয়ামী লীগ নির্বাচন করছে একসাথে। তাহলে কি পালায় নাই তো? তাহলে আওয়ামী লীগ লোকজন ছিল তো কেন? কারণ হচ্ছে শেখ মুজিবের অন্যায় অপকর্মের বিরুদ্ধে কু হয়েছে, পরিবারের সদস্যদেরকে হত্যা করা হয়েছে, সারা দেশবাসী খুশিও হয়েছে, কিন্তু গণ অভ্যুত্থান হয়নি এবং শেখ মুজিব পালায়া যায় নাই। এটা হলো সবচেয়ে বড় জিনিস। শেখ মুজিব দেশে ছিল, দেশে বসে সে খুনের শিকার হয়েছে। আপনি বলছেন ৭৯ সালে নির্বাচন করেছে, কিন্তু এবারে যদি সুযোগ দিলে তো আওয়ামী লীগ নির্বাচন করবে। প্রশ্নই আসে না। নির্বাচন, গণ অভ্যুত্থান আর ওই কুয়ের শিকার হয়ে আওয়ামী লীগের ফিরে আসা তো এক জিনিস না। তাকে পদচ্যুত করা হয়েছে। তো পদচ্যুত করে যে পালায়া চলে গেছে তাকে আবার ক্ষমতায় আনা অথবা নির্বাচন করা, ক্ষমতা রাজনীতি করতে দেওয়ার আলোচনাটা কখন আসবে? যখন তার ১৭-১৮ বছরের কুকর্মের, খতিয়ানের, আমলনামার, গণহত্যার, নির্বাচন ধ্বংস করার, অর্থনীতি ধ্বংস করবার বিচার আচার হবে। এই নেগোসিয়েশন তাকে করতে হবে। যেই দলের একটা নেতাকর্মী এখন পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায় নাই। তারা শুধু ক্ষমা চাই না, বরং তারা এখনো পর্যন্ত মিছিল মিটিং করে হাসিনার কর্মকাণ্ডের প্রশংসা করে যাচ্ছে। তারা কেউ এটার বিপক্ষে কথা বলছে না। অতএব সেরকম একটা দলকে নেগোসিয়েশনের সুযোগ, রিকনসিলিয়েশনের সুযোগ আপনি কোথায় দেবেন? হ্যাঁ, পার্থক্য কোথায়? যারা ফৌজদারি অপরাধ করেছেন তাকে ফৌজদারি বিচার করবেন। রাজনীতি অন্য জিনিস। আওয়ামী লীগ দল আকারে রাজনীতি করতে পারবে না, কিন্তু ব্যক্তি যারা কোনো ফৌজদারি অপরাধ করেন নাই, যারা অন্যায় করেন নাই, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করা, চাঁদাবাজি করা, তারপরে তাদের ব্যবসা বাণিজ্য দখল করা, সেইটা হচ্ছে আইনের শাসনের লঙ্ঘন। ওই সীমাটা আমাদেরকে মেনে চলতে হবে। সেক্ষেত্রে আমি যেটা প্রশ্ন করেছিলাম যে ২৪ পরবর্তী পাকিস্তান মডেলের দিকে ধাবিত হচ্ছে দেশ, ২৪ পরবর্তী সন্ত্রাস ও জঙ্গিবাদ কায়েম হয়েছে, সংখ্যালঘুরা অনিরাপদ, এই তিনটা অভিযোগ তিনি করেছেন। প্রথম কথা, সংখ্যালঘুর ব্যবসা দেখেন। বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তাহীনতা এটা একটা দিল্লির বয়ানের পলিটিক্স, যেটা আওয়ামী লীগ কন্টিনিউ করে যাচ্ছে। এবং আবুল বারাকাতের যদি রিসার্চ দেখেন, একটা বাটপার অর্থনীতিবিদ, যেটা আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল, এই দালাল অর্থনীতিবিদও পর্যন্ত দেখিয়েছে গত ৩০-৪০-৫০ বছরে আমাদের সংখ্যালঘুরা তাদের জমি জমা, ধন সম্পদ, বাড়িঘর দখলের লার্জ অ্যামাউন্ট 70 থেকে 80% হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা করছে। কীভাবে হইল? আওয়ামী লীগের সময় আপনার মনে আছে প্রিয়া শাহ নামে এক হিন্দু মহিলা ট্রাম্পের কাছে গিয়ে বিচার দিছে না, যে বাংলাদেশের ৩-৪ কোটি হিন্দু এখানে অনিরাপদ। তো এটা কার আমলে করছে? কার আমলে? এই যে গত হাজার হাজার হিন্দুরা দেশ ছেড়ে চলে গেছে, বাংলাদেশের ৫৬ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় ছিল কারা? দিল্লির ব্লেসিং পাওয়া সরকার, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, প্রায় ৩০-৩৫ বছর, ৩৫-৩৬ বছর। তাহলে এই পুরো সময়ে যদি হিন্দুদের সংখ্যা কমে যায়, অনিরাপদ হয়, চলে যায়, কার আমলে হয়েছে? তাদের আমলিত হয়েছে। প্রশাসনে দেখেন, সাবেক যে ডক্টর মোমেন যে ছিল আওয়ামী লীগের ফরেন মিনিস্টার, সে বলেছে না প্রশাসনে ২২-২৬% পর্যন্ত হিন্দু জনগোষ্ঠী আছে। কিভাবে সম্ভব? তাদের জনগোষ্ঠী হচ্ছে ৮-৯%। তাহলে সিভিল সার্ভিসে তারা কিভাবে এই পরিমাণ সংখ্যায় যায়? এটা কি বৈষম্যের এক্সাম্পল? তাহলে এই বাস্তবতায় দেখতে হবে যে সত্যতা কতটুকু আর হচ্ছে এর ভিতরে পলিটিক্স কতটুকু। পাকিস্তান মডেলের বিষয় হলো, দেখেন, দিল্লি আওয়ামী লীগকে দিয়ে একটা ফরেন পলিসি আমাদের এখানে এস্টাবলিশ করিয়েছে যে দিল্লির চোখ দিয়ে আমার ফরেন পলিসি ঠিক করতে হবে। যেভাবে ৭১ সালে সেই সেপ্টেম্বর-অক্টোবর মাসে ৭ দফা চুক্তি চাপিয়ে দিয়েছে যে আমার কোনো ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি থাকতে পারবে না, যে শর্তে ভারত আমাকে সাহায্য করেছে। অতএব সেই দিল্লির চোখ দিয়ে কেন আমি পৃথিবী দেখবো? আমি তো একটা স্বাধীন দেশ। আমি কার সাথে সম্পর্ক করব, কার সাথে করব না, আমি বেইজিংয়ে আগে যাব না মালয়েশিয়াতে আগে যাব না ওয়াশিংটনে যাব, সেটা ডিকটেট করবার মানুষ তো শুধুমাত্র দেশের মানুষ। তারা ডিকটেট করতে পারবে, তারা তারেক রহমানকে বলতে পারবে, এর বাইরে তো কারো বলার সুযোগ নাই। অতএব বাংলাদেশের সভরেন্টির কোয়েশ্চেনে, নিরাপত্তার প্রশ্নে চায়না, তুরস্ক, পাকিস্তান সবার সাহায্য লাগবে। কারণ আমরা একটা হস্টাইল বর্ডারে বাস করছি, যে আমার রাষ্ট্রের অখণ্ডতায় বিশ্বাস করে না, যে এই রাষ্ট্রটাকে স্বাধীন মনে করে না, তার 2 টাকার অ্যাম্বাসেডার ঢোকার পথে আইসা আমার সভরেন্টি নিয়ে কোশ্চেন করতেছে। তার ওই পারে বিজেপির যে ক্লাউন পলিটিশিয়ানরা আছে, কিছু মূর্খ 3য় শ্রেণীর 3rd গ্রেডেড পলিটিশিয়ান, তারা বলে বাংলাদেশকে তার অঙ্গ, তাদের শরীরের অংশের মতো মনে হয়, মানে ভারত মাতার অঙ্গ তারা মনে করে। তাহলে সেই জায়গায় যে দাঙ্গল পতাকা লাগাইছে, অখণ্ড ভারতের রাজনীতি করতেছে, বিজেপির ফ্যাসিবাদ, এগুলো মিলায় প্রতিদিন
দিন আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি কেউ লঙ্ঘন করবার চেষ্টা করে, আমার এটা রক্ষা করবারও তো আমাকে চেষ্টা করতে হবে। সেটার জন্য যদি বেইজিংয়ের সাথে সম্পর্ক করতে হয়, তুরস্কের সাথে করতে হয়, পাকিস্তানের তৈরি করা F-17 থান্ডার প্লেন কিনতে হয়, আমার দেশের 2 কোটি নাগরিককে যদি ট্রেন করতে হয়, সামরিক প্রশিক্ষণ দিতে হয়, সবই করতে হবে আমার স্বাধীনতা রক্ষা করবার জন্য। অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল। যদি শেখ হাসিনা ফেরে, বা আপনারা বলছেন হয়তো ফিরতে পারে, যদি ফিরে আসলে কাদের বেশি ক্ষতি বা কারা বেশি বিপদে পড়বে বলে মনে হয়? দেখেন, সে নিজেও বেশি বিপদে পড়তে পারে, হতে পারে অনেক কিছু। আমি বলতে পারবো না, বাট একটা জিনিস হলো আমি কিন্তু কতগুলো সম্ভাবনার কথা বলছি। যে ধরেন হাইপোথেটিক্যালি, ধরেন উনি ফিরল, হয়তো সকল সম্ভাবনাকে আমি বাদ দিলাম, সব কিছুকে বাদ দিয়ে বললাম যে উনি প্লেনে করে কীভাবে প্লেনে ফিরল, এয়ারপোর্টে উনি যেদিন আসবেন সবাই জানলো, তাহলে কি হবে? তাহলে ওনার তো অনেক কর্মী সমর্থক আছে, আওয়ামী লীগের লোকজন তো আছে বাংলাদেশে। আওয়ামী লীগকে আপনি রাজনীতি করতে দেন বা না দেন, দিতে চান বা না চান, এর উপর তো নির্ভর করবেন এই লোকগুলো বাংলাদেশে আছে। এদেরকে আপনি বঙ্গোপসাগরে নিয়ে ফেলে দিতে পারবেন না, এরা কর্পূরের মতো উবেও যাবে না। তো তারা যদি ওখানে যায়, গেলে কি হবে? গেলে একটা ম্যাসাকার অবস্থা হয়ে যাবে। যে মনে করেন এখন ওনাদের যদি আপনি যেতে না, যেমন ধরেন 23 তারিখে ওনাদের প্রতিষ্ঠা বার্ষিকী, কই অনলাইনে কে কে জানি কী বলছিল, প্রতিষ্ঠা বার্ষিকী পালন করো, কী পালন করবো তাও বলে নেই কিছু। তাতেই দেখেন গভর্নমেন্ট 6 জেলায় আর্মি নামাই দিছে, বিজেপিও নামাইছে। এখন তার মানে কী হয়েছে? পুলিশের উপর গভর্নমেন্ট নির্ভর করতে পারে নাই। তো এটা তো আমি মনে করি যে এক ধরনের ভীতি, এবং এই ভীতিটা একদম অমূলক ভীতি, সেটা আমি হয়তো ভাবতে পারি, কিন্তু গভর্নমেন্ট তো ভাবে নাই। গভর্নমেন্ট তো নামাইছে, এখন নামে গভর্নমেন্ট কিন্তু তার শক্তিমত, তার পরিচয় দিচ্ছে, তারা এতটুকু ভয় পাইছে। এখন যদি শেখ হাসিনা চলে আসে, তাহলে গভর্নমেন্ট কী করবে? গভর্নমেন্ট বলতে ঠিক আছে, ওখানে কেউ যাইতেই পারবে না, ওখানে 144 অথবা আপনি কারফিউ দিয়ে দিলেন, ধরলাম, সবই ধরলাম, যে তারপর সে আসলো। এখন বলবেন যে না, তাহলে এত সে বোকা হবে না, আসবে না। শেখ হাসিনা আপনি হাজার সমালোচনা করেন ভাই, কোনো সমস্যা নাই, কিন্তু সে যে একজন সাহসী মহিলা, এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। তার কিন্তু ভাই সাহস আছে। 1/11 সময় দেখছি আমরা, আমেরিকা চলে গেছে, আমেরিকা থেকে তারা সবাই বলছে আপনি যায়েন না, সে কিন্তু দেশে চলে আসছে। তো এখন সাহস, দুঃসাহস অনেক কিছু হতে পারে। ধরলাম এই সাহসটা তার জন্য ক্ষতিকর, ধরে নিচ্ছি কথার কথা, ক্ষতিটা কী হবে? তাকে নিয়ে আপনি জেলে ঢোকাবেন, ঠিক আছে, ঢুকালে পরে কী হবে? তারা ফাঁসি দিয়ে দেবেন, কারণ তার মধ্যে তো ফাঁসি রায় আছে, অথবা আপিল হবে। আপিলের দিন পর্যন্ত এখনও হবে কিনা আমি জানি না, ডিসেম্বরে আসলে বোধহয় আপিলের মেয়াদ থাকবে কিনা আমি বলতে পারবো না, মনে হয় থাকবে না। তাহলে আপনি তার ফাঁসিতে চড়াই দিলেন, তারপর কী হবে? তারপরে কিন্তু সহজ কিছু হবে না। তারপরে যেটা হবে সেটার আফটার ইফেক্টে কিন্তু গভর্নমেন্টকে ভাবতে হবে। বাংলাদেশে একটা অস্থিরতা আর কতদিন চলবে ভাই? কাজেই আমি জানি না উনি কেন এগুলি বলেন, কেন বলেন না, অথবা সরকার কীভাবে হ্যান্ডেল করবে, আমি এগুলি বলতে পারবো না। কিন্তু একটা জিনিস হলো কি জানেন, আমি নিজে সবসময় মনে করি যে দেশে অস্থিরতা বেশি দিন থাকা ঠিক না। দেশটাকে আপনি দেশটাকে যদি গড়তে চান, সামনের দিকে নিতে চান, দেশটাকে দয়া করে বিভক্ত করেন না। ফুয়াদ ভাই এখানে আছেন, ওনার পলিটিক্যাল পার্টি ওনার একটা আছে, ওনাদেরও একটা ভয়েস আছে। কিন্তু আমি সকল পলিটিক্যাল পার্টিকে বলি যে আপনারা বিভক্তি রাজনীতি আর করেন না। যে খারাপ, সে সমাজে খারাপভাবে চলবে, লোককে তাকে খারাপ বলবে, তাকে লোকে ভোট দেবে না। কিন্তু সবাইকে নিয়ে চলার চেষ্টা করেন। ওই তুমি বাদ, তুমি এই দেশে নাগরিকই না, যাও, তুমি কোনো কথা বলতে পারবে না। এই যে প্রবণতাটা না আলটিমেটলি দেশের জন্য লং রানে কোনো উপকার আসবে না। এটা আমি নিজে পার্সোনালি বিশ্বাস করি। আর ফুয়াদ ভাই যে কথাটা বললো যে আওয়ামী লীগ মানে যে দলটাকে দেশ থেকে একবার পালাইয়া যেতে হয়, তারা আর ব্যাক করতে পারে না, এটা হয়তো অনেক জায়গায় আছে, আবার অনেক জায়গায় নাইও। কিন্তু কি আছে কি নাই তার উপর আগামীকালকেও হবে, এটাও ঠিক না। আবার বৃষ্টির দিনে বজ্রপাত হয়, শুক্রবার সময় বজ্রপাত হয়, হতেই পারে। এই যে মার্কোস চলে গেছিল ওটা ফিলিপিন্স থেকে, তার পোলা তখন ওই দেশের করে সরকার প্রধান, তারই ছেলে, ওই পার্টি। তো এগুলো হবে না একদম, তা তো না। তো এখন কোশ্চেনটা হলো কি, মানুষ অনেক কিছুই ভাবে। বিষয়টা হলো যে বর্তমান সরকার যদি আওয়ামী লীগের আসার প্রয়োজনীয়তাটাকে জনমনে বুঝাতে পারে,
যে ওকে ছাড়াও তোমাদের চলবে, দেখো না আমি কত ভালো করতেছি, তাহলে মানুষ চুপচাপ থাকবে। আর সরকার যদি সেই কাজটা যে জিনিসটা ডক্টর ইউনূস পারে নাই, ডক্টর ইউনূসটা একটু সুবর্ণ সুযোগ পাচ্ছিল, কিন্তু সেটা পারে নাই করতে। এখন দেখা যাচ্ছে যে ইউনূসের আমলে নাকি সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। যদি সে ঠিকঠাক মতো চালাইতে পারতো, মানুষ তো ভুলেই যেত আওয়ামী লীগের কথা, কিন্তু সে তো পারে নাই। ধীরে 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 আওয়ামী লীগ, আপনার রাস্তাঘাটে যান, আমি তো রাস্তাঘাটে যাই তো, অনেক সময় দেখা সাক্ষাৎ তো হয়, লোকজন তো কথাবার্তা বলে, শুনি তো। এটা তো শোনার জন্য আওয়ামী লীগকে খেদানো হয় নাই। যে কথা শুনি এটা শুনতে তো আমি চাই না, কিন্তু শুনি তো। মানুষ কিন্তু আপনার কথা অনুযায়ী চলবে জুলাই না। গণঅভ্যুত্থানে যে হতাহতের ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার নেতৃত্বাধীন, সেই ঘটনার জন্য শেখ হাসিনা তো ক্ষমা চায়নি, তাদের দলের নেতাকর্মীরাও ক্ষমা চায় না, যার ফলশ্রুতিতে আওয়ামী লীগে ফিরে আসাটা দেখেন, এখানে একটা জিনিস আমি বলি আপনাকে, 24-এর গণঅভ্যুত্থানে যে ঘটনাবলী ঘটছে, যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে, এর জন্য আওয়ামী লীগ সরকার দায়ী, শেখ হাসিনার সরকার দায়ী। ধরেন পঞ্চগড়ের আওয়ামী লীগের যে সভাপতি, ইউনিয়ন সভাপতি, সে দায়ী। যদি সে অভ্যুত্থানের বিরোধী থাকে তাহলে তো অবশ্যই বিরোধীতা কি আপনি কীভাবে বুঝবেন? অনেক সময় আমরা দেখেছি তো। ওই সময় কি ও বলছে যে হ্যাঁ শেখ হাসিনা আমি আপনার সঙ্গে আছে, আপনারা করেন, আর ওইটা শুই না শেখ হাসিনা গুলি করছে? না, তা তো না। তাহলে বিষয়টা হলো কি, যে আপনি একটা ঘটনার জন্য সবাইকে দায়ী করেন না। সবাইকে দায়ী করলে আর কেউ থাকবে না, বাকি ভাই সবাইকে দায়ী করলে আর কেউ থাকবে না, সবাই মিলে এই একাম করে নাই। তো এখন এই ঘটনাগুলির জন্য আওয়ামী লীগের উচিত ছিল ক্ষমা চাওয়া, আমি মনে করি পার্সোনালি ক্ষমা চাওয়া উচিত ছিল। সেই ক্ষমা চাওয়ার মতো উদ্যোগ আপনি নিয়েছেন, নেন না কেন? সরকারই তো নিতে পারে ইচ্ছা করলে। ক্ষমাটা সে কোথায়, কার কাছে চাবে? 1 নম্বর। 2 নম্বর, প্রথম দিকে কয়েকদিন দেখেন আওয়ামী লীগের, আমি যেটা মনে করি আওয়ামী লীগের ওই সময় সরকারে যারা ছিল, আওয়ামী লীগ দল যারা চালাতো, সেন্ট্রাল কমিটিতে যারা ছিল, আওয়ামী লীগের বিভিন্ন এমপি যারা ছিলেন, এরা প্রত্যেকটা লোককে আপনি দায়ী করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু তার বাইরে এরকম লোক খুঁজতে সারা দেশে কত হবে? 10,000 হবে, 50,000 হবে, 1 লাখ হবে, এর চেয়ে বেশি আপনি পাবেন না যারা এই কাজের সঙ্গে জড়িত ছিল। তো তাদের কি হবে? তাদের কি রাজনীতি করার অধিকার থাকবে না? এটা কি আপনি বলবেন না এই আওয়ামী লীগের রাজনীতি এর জন্য দায়ী? যদি আপনি বলেন আওয়ামী লীগের রাজনীতি কি 2014 থেকে শুরু হয়েছে নাকি রে ভাই? এর আগে আওয়ামী লীগের রাজনীতি ছিল না? অবশ্যই ছিল। তাহলে কাজেই এত সরলীকতা, হ্যাঁ আপনার হয়তো ব্যক্তিগত একটা ক্রোধ থাকতে পারে, রাগ থাকতে পারে, কই ওই যে ক্ষমা চাওয়ার কথা বলতেছেন, ক্ষমা তো জামাতও চায় না। জামাত চাইছে ক্ষমা পর্যন্ত, জামাত ওই সময় এই রাজনীতি করে নাই। ওই সময় যে গণহত্যা হয়েছে, ওই গণহত্যার প্রতি কি জামাতের রাজনীতি ছিল না? জামাত ক্ষমা চাইছে? চায় নাই তো। আমাদের এখানে আওয়ামী লীগও চায় নাই, জাসদও চায় নাই, ওয়ার্কার্স পার্টিও চায় নাই। চাওয়া উচিত আমি মনে করি। তোমরা তো ভুল করছো রে ভাই। জি, যেতে চাই ব্যারিস্টার সাজ্জামান ফুয়াদ। আমরা একটি অন্য প্রসঙ্গে যেতে চাই, যেহেতু আজকে বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেছেন যে কোনোভাবে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার তিনি করেছেন। এক্ষেত্রে আবার এনডিটিভির একটি প্রতিবেদন, সেখানে বলা হচ্ছে এই তিস্তা মহাপরিকল্পনায় চীনের যে সহযোগিতার কারণে ভারতের একটা উদ্বেগ রয়েছে। এই উদ্বেগটা কি কোনো প্রধান কারণ হয়ে যাবে কিনা ভারতের উদ্বেগটা? যদিও চীনের রাষ্ট্রদূতের জবাবও দিয়ে দিয়েছেন। আপনি কি মনে করেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কতটা সহজ বা করা যাবে কিনা, যেহেতু আওয়ামী লীগ আমলে আমরা বারবার পিছাতে দেখেছি? আচ্ছা, মাসুদ ভাইয়ের একটু রেসপন্স করি। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আর সরকার আলাদা করার এই চেষ্টাটা কিন্তু গণহত্যাকে ছোট করার একটা অ্যাটেম্প্ট হয়ে যাবে আর কি। মাসুদ ভাই হয়তো গুড ফেইথে বলে থাকতে পারেন। প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ সরকারটা জিনিস কাঠামোটা কি, সে কিসের উপরে ভিত্তি করে তার এই সকল কর্মকাণ্ড করেছে? দেখেন, শুধু কি পুলিশ, র্যাব, আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন গুলি করেছে? গুলি কি আওয়ামী লীগ করে নাই? ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ছেলেপেলের হাতে কি আমরা অস্ত্র দেখি নাই? শত শত খুন গত 15, 16, 17 বছরে হাজার হাজার খুনের সাথে কি এই বাহিনীগুলো জড়িত ছিল না? তারা বিরোধী দলের নেতা, বিএনপি, ছাত্রদল, যুবদল, জামাত, শিবির ধরে ধরে পিটায়া তারপরে হচ্ছে থানায় সোপর্দ করে নাই? এদের বাড়িঘর সহায় সম্পত্তি দখল করে নাই? এলাকা ছাড়া করে নাই? 1,34,000 মিথ্যা মামলা সব কি পুলিশ করেছে? পুলিশকে দিয়ে এরা করায় নাই? তাহলে প্রশ্ন হচ্ছে, এবং আপনার মনে থাকার কথা 14 দলের মিটিং হওয়ার পরে কিন্তু সিদ্ধান্ত হয়েছিল যে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হবে, আপনার মনে আছে? এবং সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে যে মিলিটারি ডিপ্লয় করা হবে, শুট অন সাইট পলিসি এনফোর্স করা হয়েছে।
মিলিটারি ডিপ্লয় করা হয়েছে কি 14 দলের মিটিংয়ে কিন্তু, এবং সেটা গণভবনে হয়েছে। তো 14 দলের ভিতরে কি আওয়ামী লীগও দল আকারে উপস্থিত ছিল না? এই গণহত্যার জন্য বাহিনীগুলোকে নামানো, এমার্জেন্সি কল করা, মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া, কালেকটিভলিতে এইগুলো করেছে। তারপরে হচ্ছে কাঠামোগতভাবে দেখেন, এই যে স্থানীয় পর্যায়ে যত নির্বাচিত লোক ছিল সোকল্ড, নির্বাচন ছাড়া যারা এই পদগুলো দখল করেছিল, এরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা না? ওয়ার্ডে, ইউনিয়নে, মহানগরীতে, বিভিন্ন কমিটিতে এরাই তো এই কাজগুলো করেছে। এরাই তো লুটপাট কি শুধু আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যরা পালাইছে, এমপিরা পালাইছে? গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে লোকজন পালায় নাই? আমাদের অধিকাংশ গ্রামে গঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা তো পলাতক, যারা বিএনপির সাথে লিয়াজো করে টাকা পয়সা দিয়ে টিয়া ম্যানেজ করে থাকতে পারতে থাকতেছে, বাইরে পাঠাইছে। প্রশ্ন হচ্ছে আপনি কাকে কতটুকু শাস্তি দেবেন, তার অপরাধ কতটুকু? ধরেন ওই জেলার ইউনিয়নের যে আওয়ামী লীগের সভাপতি, যার কথা বলছেন মাসুদ ভাই, যে তার অপরাধ হাসিনার অপরাধের সমান না। হাসিনার যদি মৃত্যুদণ্ড হয় এই হাজার হাজার খুনের জন্য, তার এইরকম একটা ফ্যাসিস্ট কাঠামো টিকিয়ে রাখার জন্য, এরকম একটা জঙ্গি গোষ্ঠীকে 17 বছর টিকিয়ে রাখার জন্য তার হয়তো 6 মাস হইতে পারে, 9 মাস হইতে পারে, অথবা কোনো কিছু হইতে পারে না। সে হয়তো একটা কমিশনের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করবে যে আমি এই ফ্যাসিবাদী কাঠামোর সাথে জড়িত ছিলাম, এটাই আমার ভুল। তাহলে আপনি কি করবেন? আমি ইতিমধ্যে আপনার করে ফেললে ঠিক হয়ে যাবে? হ্যাঁ, অনেক প্রসেস হইতে পারে, তওবা কমিশন হইতে পারে। আমি এটার একটা ডিটেল প্রস্তাবনা আপনার সাথে সহ বিভিন্ন জায়গায় বলেছি যে আমাদের একটা পাবলিক হিয়ারিং কমিশন করা দরকার, গণশুনানি কমিশন, যেটা আমেরিকাতে সিনেট হিয়ারিং হয়, কংগ্রেশনাল হিয়ারিং হয়, ব্রিটিশ পার্লামেন্টে হয়, যেখানে আপনার দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে যেখানে যেখানে গণহত্যা হয়েছে সেরকম বহু দেশে এরকম কাঠামোগত গণশুনানি আছে, যেখানে এসে ভিকটিমরা কথা বলবে, রাজনীতিবিদরা কথা বলবে, সাংবাদিকরা কথা বলবে, মানবাধিকার কর্মীরা কথা বলবে, আওয়ামী লীগের নেতাকর্মীরাও গিয়ে কথা বলবে। তারা গিয়ে কনফেশন করবে যে কে কতটুকু অন্যায় করেছে, করে নেই, এবং তখন আপনি ফৌজদারি মামলা হিসাবে হিসাব করবেন। সেক্ষেত্রে তো মাসুদ ভাই বলছেন যে আওয়ামী লীগ ক্ষমতা কেন চাইবে? জামাতও তো ক্ষমতা চায়নি, জাসদ ক্ষমা চায়নি। সেটার জন্য দায় কার? সেই দায় কি আমাদের জেনারেশনের, মানে 2024-এর গণ অভ্যুত্থান যারা করছে তাদের দায়? এটা তো ওনাদের জেনারেশনের ফেইলিওর। যারা গত 40-50 বছর ধরে পলিটিক্স করছে, পলিটিক্যাল পার্টিসগুলো, তাদের কালেকটিভ ফেইলিওর যে তারা সেই কাজটা কেন করতে পারে নাই। তাহলে প্রশ্ন হচ্ছে আপনি 24-এর ফ্রেমকে তো 24-এর মতো করে ডিল করবেন। আপনি কি 71-এর ফেইলিওরটাকে কন্টিনিউ করতে চান? ওখানে কাউকে দোষী করা যায় নাই, অ্যাকাউন্টেবল করা যায় নাই, সো 24টাও আমরা মাফ করে দেবো, মানে এইটা তো হইতে পারে না। আপনি পুরাতন একটা অপরাধের বিচার করতে পারেন নাই, এই জন্য কি আপনি 24-এর অপরাধের বিচার করবেন না? তাহলে কাঠামোগতভাবে তো এই জিনিসকে আমরা মেনে নিতে পারি না। যারা গণহত্যা ধ্বংস করেছে, তারা আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর, আপনি বাজেট নিয়ে আলোচনা করবেন, এই বিএনপিকে এখন আমরা যত সমালোচনা করব, এর প্রত্যেকটা সমালোচনার রসুনের কোয়া তো আপনার আওয়ামী লীগের মধ্যে, তার 17-18 বছরের শাসনের যে কাঠামো, যেগুলো আমরা এখনো ফেস করতেছি। সেই জন্য হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে গণশুনানি কমিশন করেন। অনেকগুলো মডেল আছে, আমি অনেকগুলো মডেলের কথা এর আগে বিভিন্ন সময় বলেছি। আপনি সাউথ কোরিয়ান মডেলের কথা বলবেন, অথবা জার্মানির মডেলে যাবেন, অথবা হচ্ছে আপনি রিসেন্ট কোনো মডেল আপনি আবিষ্কার করবেন, রুয়ান্ডার মডেলে যাবেন, এগুলো নিয়ে কথা বলেন, সরাসরি কথা বলেন কি অপশনে যাবে। কিন্তু পলিটিক্স ইজ অন্য জিনিস, পলিটিক্যালি তার কোনো স্পেস থাকতে পারবে না এই কাজের পরে, বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে প্রথম কথা হচ্ছে যে উদ্বেগ দেখেন কিনা? রাইট, প্রশ্ন হচ্ছে যে ভারতের উদ্বেগ থাকা না থাকার বিষয়ে আপনি আলাপ করতে পারেন, কিন্তু প্রশ্ন জিনিসটা আমার করা দরকার সেই জিনিসটা আমাকে করতে হবে। আমি ধরেন যদি বেশি পেঁয়াজের চাষ করে আমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাই, আমার আর পেঁয়াজ ভারত থেকে আমদানি করার না লাগে, এই প্রশ্নটা কি ভারতের উদ্বেগের সাথে সংশ্লিষ্ট, অথবা আমার কিছু যায় আসে কিনা? আমি যদি এখানে পদ্মা ব্যারেজ করে আমার 34-35টা জেলার কৃষক, আমার যারা জেলেরা আছেন, আমার যারা ওই পাড়ের মানুষগুলো আছেন, কোটি কোটি মানুষ, তারা যদি সচ্ছল জীবনযাপন করতে পারে, তাহলে সেটা নিয়ে কি ভারতের উদ্বিগ্ন হওয়ায় আমার কিছু যায় আসে কিনা? আমি যদি সীমান্ত পাহারাদার বাড়াই সংখ্যায়, সীমান্তে আমি আধুনিক অস্ত্র দেই, আমি যদি ক্যামেরা লাগাই, রাতের ভেতরে নাইট ভিশন ক্যামেরা দেই, এইটা করাই, রাডার বসাই, তারপরে ড্রোন ইউজ করি, এতে কি ভারতের উদ্বিগ্নতায় আমার কিছু যায় আসে কিনা? প্রথম কথা হলো আমার যায় আসে না, কিছু যায় আসে না। আমি যেটা করব আমার দেশের স্বার্থে এটা করা দরকার কিনা, তারপর হবে বলে মনে হয়, হবে কিনা সেটা অন্য আলোচনা। বাট কনসার্নের কথা বলছি যে দিল্লির এখানে কনসার্ন আছে, এটাতে প্রথম কথা হচ্ছে আমার কিছু যায় আসে না কার কি কনসার্ন আছে। দ্বিতীয়ত হচ্ছে তারপরও প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তার সাথে আপনি কথা বলেন, কি কনসার্ন আপনার বলেন আমাকে, আপনার কোন কনসার্ন আছে যেটা আপনার সভরেন্টিকে এফেক্ট করতেছে, যেটা আমি কাজটা করলে আপনার ক্ষতি হবে। আপনি কি আমার কোনো কনসার্ন মেনেছেন? আপনি যে সেই 74-75 সাল থেকে ফারাক্কা ব্যারেজ চালু করে রাখছেন, আপনি যে 54টা অভিন্ন নদীতে বাদ দিয়ে রাখছেন,
আপনি কি কোনোদিন আমার কনসার্ন বোঝার চেষ্টা করেছেন? আমার দেশের 1/3 যে মরুভূমি হয়ে গেছে, $60 বিলিয়ন উপরে ক্ষতি হয়েছে আমার কৃষকের, জেলেদের গত 50 বছরে, সেই কনসার্ন কি আপনি রাখছেন? আপনি যে প্রতি মাসে আমার 30, 40, 50 জন করে সীমান্তে মারছেন, আমার উদ্বিগ্নতা কি আপনি মাথায় রাখছেন? আপনি যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ইন্টারফেয়ার করতেছেন, আমার দেশকে স্টেবল থাকতে দিচ্ছেন না, এই যে সনাতনীদেরকে খেপাচ্ছেন, উস্কাচ্ছেন, হিন্দুদেরকে দিয়ে পলিটিক্স করাচ্ছেন, আপনি যে আওয়ামী লীগকে, হাসিনাকে কয়দিন পর পরে ফেরানোর চেষ্টা করেন, এটা নিয়ে আমরা উদ্বিগ্ন না? আপনি আমার দেশে যার বিরুদ্ধে মৃত্যুদণ্ড হয়েছে, ফাঁসির আসামি, গণহত্যার আসামি, তাকে আপনারা সব দল মিলে আশ্রয় দিয়েছেন, দিল্লিতে থাকতে দিচ্ছেন, হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ওই পারে রেখেছেন যারা এখানে অস্থিতিশীলতা তৈরি করছে, একটা বক্তব্য দিয়ে দিচ্ছেন, আবার 2-4-5 হাজার আওয়ামী লীগের লোকজন গ্রেফতার হইতেছে, মাইর খাচ্ছে। এগুলো আমাদের উদ্বিগ্ন হওয়ার বিষয় না? তাহলে প্রশ্ন হচ্ছে, আপনার উদ্বিগ্নতাকে আমি কখন সম্মান করব? যখন আপনি আমার কনসার্নকে সম্মান করবেন। সেক্ষেত্রে এটা উদ্বেগ, ভারতের উদ্বেগের বিষয়টা আমাদের মাথায় নেওয়ার দরকার নেই। আমরা বলবো, মানে কথা বলতে শুনতে তো সমস্যা নেই বাংলাদেশ সরকারের। যেতে চাই মাসুদ কামাল, আপনার কি মনে হয় যারা বলছেন এনডিটিভি যে নয়াদিল্লির আশঙ্কা চীনের উপস্থিতি বাড়লে, চীন যেহেতু সহযোগিতা করবে বলেছে, চীনের উপস্থিতি বাড়লে ভারতের নিরাপত্তা উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী একটি এই গুরুত্বপূর্ণ করিডোরের কৌশলগত নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে, যারা চিকেন নেকের কথা বলছে শিলিগুড়ি। তো আপনি কি মনে করেন আসলে ভারত এটা করতে দেবে? দীর্ঘদিন বাধাও দিয়েছিল আমরা যতটুকু জানি। বাধাটা কীভাবে দেবে? ভারত কি আমার ভূখণ্ডে আসবে? আমি একটা সহজ কথা ভাই, আমি একটা প্রকল্প করব। কোথায় করব? আমার ভূখণ্ডে করব। কেন প্রকল্পটা করার দরকারটা কি আমাদের? কারণ আমার এখানে পানি পাচ্ছি না। পানি পাচ্ছি না কার জন্য? ভারতের কারণে। ভারত আমাকে পানি দিচ্ছে না, সেটা আপনি খুব ঠান্ডা মাথায় দেখছি না। আমি আরেকজন লোককে দাওয়াত করে দেবে, তুমি কাজটা আমরা করে দাও। এখন ভারত বলবে না, তুমি ওরে আসতে দেবো না। কেন আসতে দেবেন না ভাই আপনি? ও তো আপনার জায়গায় আসবে না, ও তো আমার জায়গায় আসবে। কারণ আমার জায়গায় আমি কি আমার সমস্যা মেটানোর জন্য যেটাকে আমি ভালো মনে করি সেটাকে আমি করতে পারবো না? আমি পারবো না কেন? আপনি যদি মনে করেন যে ও আসলে পরে আপনার সমস্যা হতে পারে, আপনি মনে করেছেন, ঠিক আছে, আপনি মনে করতেই পারেন, তাহলে আপনি পানি ছেড়ে দেন। তাহলে আপনি পানি ছেড়ে দিলে পারেন, তাহলে তো আমার এই কামটা করতেই হয় না। ভাই কথাটা সিম্পল। আপনাকে উদ্বেগ থেকে মুক্ত রাখার জন্য আমি না খেয়ে মরে যাবো, এটা কেমন আবদার ভাই? এটা কেমন আবদার হলো? আপনি একটু উদ্বিগ্ন হবেন, এই জন্য আমাকে না খেয়ে মরতে বলেন আপনি, আমি রাজি হবো। আমি যদি আমার মধ্যে মিনিমাম নিজের প্রতি ভালোবাসা থাকে, এটা মানবো। পৃথিবীর কেউ মানবে না তো। ওনারা ওনাদের কথা বলবে, আমরা আমাদের কাজ করে যাবো। হ্যাঁ, সেই সাথে আর নতুন একটি বিষয়টা সামনে এসেছে সম্প্রতি, নো আর্জেন্টিনা, নো ব্রাজিল, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম স্লোগান দিয়ে একটা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যারা মিছিলে অংশ নিয়েছেন তাদের হাতে ইসলাম ধর্মের কালেমা লেখা সাদা কালো পতাকা। জাস্ট এই পতাকাটা, প্রশ্ন হচ্ছে নিতান্তই ধর্মীয় অনুভূতি থেকে এসব করেছেন নাকি কোনো বিদেশি শক্তির স্বার্থে কাজগুলো হচ্ছে? যেহেতু ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজা যেদিন অভিযোগ করলেন যে বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের তৎপরতা রয়েছে, ঠিক সে সময়ে বাংলাদেশে এই ধরনের একটি কার্যক্রম, এটা কি কোনো ধরনের ষড়যন্ত্র কিনা অন্যান্য দেশের, নাকি আদৌ আমাদের দেশে এই ধরনের কোনো? এটা যে কোনো কিছু হতে পারে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু আমার বক্তব্য হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা লাগাইতে হবে, লাগাই নিয়ে তারপরে এটার সঙ্গে অন্য কারোর সঙ্গে তুলনা করতে হবে, এই চিন্তাটাই তো খারাপ। মানে লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা আমি যে কারণে বলি, এটা আমি যে কারণে বলি, এই পতাকাটা আমি যে কারণে উড়াবো, তার সঙ্গে কি ব্রাজিল আর্জেন্টিনা পতাকার সঙ্গে কি কোনো রকম বিরোধ তৈরি করে? দুটো কি একই লাইনে আলাপ হলো? এক লাইনে আলাপ হলো না তোরে ভাই। তো এখন এইটার সঙ্গে মিলানোর দরকারটা কি? এটা যারা মেলা আনে এভাবে, দেখেন সব খালি নো ব্রাজিল, নো আর্জেন্টিনা বলার দরকার নেই তো ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে পতাকাটা, এই যে কালেমাটা, এটার সঙ্গে তো কোনোটারই কোনো তুলনা হয় না। আপনার সারা জীবনের কোনো চিন্তার সঙ্গেই, কোনো কিছুর সঙ্গে এটা তুলনীয় নয়। যেটা তুলনীয় নয় সেটাকে সে তুলনায় আনতেছে কেন? এটা কেমন যে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উড়াইলে পরে ওই কালেমাটা আমার মন থেকে চলে যাবে? এটা কেমন ভাই? এগুলি হলো কি জানেন, এগুলো একটা মতলববাজি। এর পিছনে একটা মতলব আছে, আর মতলবটা কি এটা সরকারকে খুঁজে বের করতে হবে। এবং যারা এই মতলবে কাজকর্ম করে, দেখেন আমার বয়সটা কম হয় নাই, এতদিন বয়সে অনেকগুলি বিশ্বকাপ দেখি, 82 থেকে বিশ্বকাপ দেখি।
মোটামুটি বুঝে শুনে দেখি। আমি এরকম কোনদিন দেখি নাই যে ব্রাজিল আর্জেন্টিনার পতাকার সঙ্গে ওইটা যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থা আসবে, এটা কি সাংঘর্ষিক নাকি? ওইটা এক জিনিস, এটা আরেক জিনিস, তো এটাকে এটা আনতে হবে কেন? তো এগুলো এটাকে বাংলাদেশকে কোনো ধরনের মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার চক্রান্ত ভাইজান, নেই? এই অভিযোগ এটা শেখ হাসিনা করেন না, করেন আপনি। আমাদের তো আপনার পক্ষে নিতে হবে নাকি? আমার মতো আরো লোক তো আছে, এই লোকগুলিকে তো আপনার সংগঠনে যোগ দেওয়াইতে হবে। দেওয়ার না কিরম পারেন? একদিন তো দেখতেছি, তো বহুত দেখতেছি, এগুলো বোগাস। জি, একটু ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনি কি মনে করেন আসলে এটি কোনো ধরনের ষড়যন্ত্র কিনা, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র কিনা? যেহেতু ইসরায়েল রাষ্ট্রদূত রিভেন আজার যেদিন বলেছিলেন যেখানে হামাসের উপস্থিতি আছে বাংলাদেশ পাকিস্তানের, সেই কারণে কি আসলে এইসব সাথে কোনো যোগসূত্র দেখেন কিনা? একটা বিষয় হচ্ছে যে আপনার ইন্ডিয়া এবং ইসরায়েলের ভিতরে গত 10 বছরে, পার্টিকুলারলি মোদি ক্ষমতায় আসার পর থেকে 10-12 বছরে আপনার ডিফেন্স, মিলিটারি কোঅপারেশন, স্ট্র্যাটেজিক রিলেশনশিপ, এগুলো আমি ঘটনাগুলি আপনাকে মনে করে দিয়েছি। দিয়েছেন, তো আমি ওটা বলছি যে আমার আর বলার মানে খুবই কমই আছে সাবজেক্ট যে এই অপকর্মগুলোর বিরুদ্ধে। আমাদের সুশীল সমাজের একটা চরিত্র ছিল, ওরা দল দেখে একটু খুব সরব হয় আর কি। ওদের তো সুশীল সমাজের সবসময় দেখবেন একদিন রাজনৈতিক চরিত্র আছে, ওরা নিরপেক্ষ। সুশীল সমাজ কিন্তু জেলে কেউ বন্দী হলে পরে দল বেছে মুক্তি চায়, হ্যাঁ, দল নিজের লোকের মুক্তি চায়, আরেক দলের লোককে বন্দী করে রাখতে পারে। ওটাই বলতেছি। এবং এইদেরকে বিশেষ করে শেখ হাসিনার যে কর্তৃত্ববাদী শাসন আমলে যেটুকু সক্রিয় দেখা গেছে, মানে রাস্তায় দেখা গেছে সক্রিয় কথাবার্তা, স্টেটমেন্টে, প্রথম আলো, ডেইলি স্টারে, সেমিনারে, এরপরে ইউনূস যখন ওই সময় যারা সক্রিয় ছিলেন তাদের একটা অংশ তো উপদেষ্টা মণ্ডলীতে ঢুকে ও পড়েছে। হয়ে গেল, ওরা উপদেশ যথার্থই বলছেন। এই ঘটনাগুলো তো বহমান আছে, তারপরে তাদের কোনো শোধবোধ নাই এখন। সবচেয়ে যে বিষয়টা আপনি প্রশ্ন তুললেন, ওনাকেও বলেছে, উনিও একটু টাচ করেছে। একজন লেখক শাহরিয়ার কবির বন্দী, তার মুক্তি চাওয়া কিংবা তার বন্দী থাকার যৌক্তিকতা অযৌক্তিকতা বিবেচনা করেও তো কোনো সুশীল সমাজ কোনো শব্দ করছে না। আমি তো বলতে পারছি না। না, আমি আপনাকে আসলে ধরিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার ধরা যে বিষয়টা হচ্ছে, প্রথমত হচ্ছে 850 বা মতান্তরে 1400 লোক যে মারা গেল, এই লোকগুলোর বিচার যে ব্যবস্থা যেটা, সেটা একটা প্রহসনের রূপ নিয়েছে। সেই প্রহসন নিয়ে আমরা কেউ কিছু কথা বলছি না। সেই প্রহসনটা কি? যার নামে বিচার, যে হত্যা হলো, তার আসল হত্যাকারীদের বাদ দিয়ে বা ওর সঙ্গে আরও শতাধিক লোক আপনি ঢুকিয়ে দিলেন, তাতে করে এগুলো আদৌ বিচার হবে কিনা সেটা একটা বিরাট প্রশ্ন হিসেবে আমাদের কাছে দেখা দিল। সো এটা ইউনূস যে প্রথম যে বেইনসাফিটা করেছে, সেটা হচ্ছে এই শহীদদের সঙ্গে করেছে, তাদের আত্মীয় স্বজন, মা বাবার সঙ্গে করেছে। এই বিচারগুলো আপনি দেখবেন না কখনো হয়, যদি হয়েও থাকে সেগুলো বিচারের নামে প্রহসন হবে, রিয়েল বিচার হতে পারবে না। কারণ তাহলে জোর করে একটা বিচার দিয়ে একজনকে সাজা দেওয়া হবে, অন্যভাবে না। এটা জুডিশিয়াল যে প্রসেস, সেই প্রসেসটাকে ভেঙে বা মানে অবদমন করে এক ধরনের বিচার হবে। শহীদ আবু সাঈদের বাড়িতে অনেক কেঁদে ফেলেছিলেন। আবু সাঈদ 2-1 এরকম হবে, কিন্তু আমি বলছি যে মোটা দাগে যে এতগুলো বিচার ব্যবস্থা হয়নি এবং বিচারের নামে প্রহসন হয়েছে। সেখানে রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার একটা প্রবণতা আমরা দেখি এবং ঢালাওভাবে মামলা দেখি। এই রাজনৈতিক মামলা, এই ঢালাও যে অভিযোগ, আপনি শাহরিয়ার কবিরের কথা বললেন, শাহরিয়ার কবির কাকে হত্যা করেছে? এই যে তার এই সুশীল সমাজ তার বিরুদ্ধে কিছু বলেছে, শাহরিয়ার বিরুদ্ধে আপনি অন্য অভিযোগ আনেন, বা মোজাম্মেল বাবু তা মামলায় জড়ানো, তার মানে কি হচ্ছে? তার মানে আপনি আসলে এই হত্যার বিচার চান না, আপনি এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে একটা প্রহসন হিসাবে নিয়েছেন। ইউনূসের প্রসঙ্গে আসেন, এতগুলো লোক মারা গেল, সেটার আমরা কিন্তু আসমান কাঁপিয়ে ফেলেছি বহুজন, ঠিক আছে, সব এটা কাঁপানো দরকার ছিল, কাঁপিয়েছেন। কিন্তু এখন যে 750 জন শিশু মারা গেল, যারা রাজপথে যায় নাই, যাদের সাথে কোনো রাজপথের সংযোগ নাই, এটাতে আপনি যুদ্ধের মধ্যে একজন মারা গেলে আপনি আমাকে মারতে আসছেন, আমি আপনাকে মারতে আসছি, সেগুলো একটা বিবেচনার বিষয় হয়। আপনি রাজপথে সংঘর্ষে গিয়েছেন, জেনে শুনে গিয়েছেন, কিন্তু এই লোকগুলো, এই শিশুগুলোর কি অপরাধ? তারা তো মায়ের কোলে ছিল, বা তাদের এটা কি? এখন এটা নিয়ে যদি বলতে যাই, তখন ইউনূসের পোষ্য, তার অস্বীকৃত সন্তান বলবো আমি শব্দটা, এরা আবার আক্রমণ করে যে আপনারা ইউনূসকে মেলাইন করে শেখ হাসিনার অপরাধ ঢাকার চেষ্টা করেন। তো শেখ হাসিনার অপরাধ
যে হয়েছে সেই অপরাধ তো আছে, কিন্তু ইউনূস যে অপরাধ করেছে সেটা তাহলে বলা যাবে না। ইউনূসের অপরাধ বলতে গেলে শেখ হাসিনা চলে আসতেছে, তাহলে ইউনূসের অপরাধ বলা যাবে না। তাহলে ইউনূস হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে উঠে গেছে। আপনি গত 12 তারিখেও তার বিরুদ্ধে যে একটা মামলা হয়েছিল, সে এবং তার নূরজাহানের বিরুদ্ধে, সে মামলাটাও চলতে দেওয়া হয়নি। আদালত বলল যে এটা মামলা হবে না। আপনি ইউনূস সাহেব এখানে জড়িত কি জড়িত না, উনি অপরাধী কি অপরাধী না, সেটা তো আদালত নির্ধারণ করবে। আপনি একের পর এক মামলা তার দিয়েছে না, এই পর্যন্ত মনে হয় 7টা মামলা খারিজ করে দিয়েছে এভাবে, যে নে না, হয়তো সামনে আবার আসবে, একই কাহিনী চলতে থাকবে। তার মানে কি দাঁড়ালো, আমরা কি কোনো ব্যক্তিকে আইন আদালতের ঊর্ধ্বে তুলে ফেলছি? তাহলে এটা বলা উচিত যে অমুক আর অমুক এরা যখন ক্ষমতায় থাকবে, ক্ষমতা চলে গেলেও তাদের বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। ক্ষমতা থাকলে তো নাই, ক্ষমতা থাকতে তো নিজের মামলাগুলো নিজে পড়তে হবে। নীরব থাকাই শ্রেয়। হ্যাঁ, আমাদেরকে নীরব থাকতে হবে। আর আপনি দেখেন এই যে বড় যে জিনিসটা ছিল ইউনূসের আমলে, ইউনূস যে মবের পিতা হিসাবে, মব বাবা হিসেবে আবির্ভূত হয়েছিল, সে মব জাস্টিস নিয়ে আমাদের এই সুশীল সমাজ কেউ কথা বলেছে? 2-1 জন। কে বলেছে? 2-1 জন কে? আমি তো দেখিনি। এবং যারা বলতে গেছে তাদেরকেও মব করার, আক্রমণ করারই হয়েছে। তার মানে হচ্ছে কি, যখন ইউনূসের আমলে হচ্ছে বা এই আমলেও হবে, এই আমলেও চলতেছে, মব জাস্টিসের সেই ধারাটা এখনো আছে, ওই মাত্রায় নাই। ওরা ইউনূসের জামানায় যেভাবে বেপরোয়া করেছিল সেটা নাই। এখন যেটা হচ্ছে, ইয়েতে যাচ্ছে, থানায় যাচ্ছে, অমুকের বিরুদ্ধে একটা মামলা করে দাও, অমুক এই করেছে কেন, তার বিরুদ্ধে মামলা করে দাও। কে করছে? তুমি যে লোকটা গেছে তার আবার ঠিকানাও নাই, নাম ঠিকানা কিছুই নাই, সে আবার অভিযোগ করে দিয়ে চলে আসতেছে। খোঁজ নিয়ে দেখা যাবে আপনার কোন ভুয়া সংগঠন, ভুইফোট সংগঠন, এবং তার ব্যক্তিরও ইয়ে নাই। তার মানে হচ্ছে সরকারের তরফ থেকে এখনো মবের যে কালচার ছিল সেটাকে পূর্ণাঙ্গভাবে দমন করার কোনো আমরা ইয়ে দেখতে পাচ্ছি না। রাজনৈতিক প্রতিশোধের কথা বলছিলাম, ইউনূসের বিরুদ্ধে নীরবতার কথা বলছিলাম। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট সাংবাদিক হিসাবে আমি এটা বলবো, যে মত প্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকদের উপর যে আক্রমণ, এটা নিয়ে কোনো কথা নাই। আপনি মত প্রকাশের বলতেছেন যে আমি মত প্রকাশে স্বাধীনতার কথা বলছেন, কিন্তু আপনি যখনই মত প্রকাশ করছেন তখন আপনি আবার ট্যাগ দিচ্ছেন। ভেরি রিসেন্টলি যেটা হচ্ছে, শেখ হাসিনাকে নিয়ে এবং আওয়ামী লীগ নিয়ে সরকারি দল এবং বিরোধী দলের আর কোনো কাজ নাই, মনে হচ্ছে শুধু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। তারা এটা নিয়ে আলোচ করে, তারা সভা সেমিনারে এটা নিয়ে কথা বলে, এবং সাংবাদিকরা ওইটা নিয়ে কোয়েশ্চেন করে, এগুলো এটা নিয়ে আছে। আবার যখন আপনি টক শোতে প্রশ্ন করছেন, সেটা উত্তর দিতে যাচ্ছি, তখন এটা বলা হচ্ছে যে আনিস আলমগীর, অমুক তমুক, এরা শেখ হাসিনার বিরুদ্ধে একটা বয়ান তৈরি করতে যাচ্ছে। তো তার মানে পক্ষে বয়ান তৈরি করতে যাচ্ছে। তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমার বয়ানের কোনো দরকার নাই। আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি আমার মতামত রেখেছি, আপনার ইচ্ছা অনুযায়ী জবাব দিতে হবে, সেটা তো আপনার বয়ান, ওটা তো আমার বয়ান না। আমার বয়ান আমি যেভাবে দেখি সেভাবে দেখব। আমি তো শেখ হাসিনার গোলামি নিই নাই, শেখ হাসিনার শত্রুতা নিই নাই, আপনি নিচ্ছেন আপনার দায়, ঠেকা পড়ছে। আমি কেন আপনার ইচ্ছায় কথা বলবো? এটা আমার কথা বলছে। এবং আপনি দেখেন সোশ্যাল মিডিয়ায় যেখানে যেখানে এই প্রগ্রেসিভ লোকজন কথা বলে, ইনক্লুডিং ইউ, তাদের ছবি দিয়ে দিয়ে বানাচ্ছে, এরা আওয়ামী লীগের দালাল, অমুক তমুক। জামাতে ইসলাম এবং তাদের বট বাহিনী, কিন্তু বললেই তো আর হয়ে যায় না। না, আপনি দেখেন, মনে করেন আপনার বিরুদ্ধে একটা কার্ড দিল, আমার বিরুদ্ধে কোনো একটা নিউজ গেল, সেগুলো তো তাদের নিচতা, এবং শত শত এসে এই বট বাহিনী কি করে, এইটাকে তাদের নিজস্ব চ্যানেলে দিয়ে দেবে, যাও এখানে গিয়ে আবর্জনা ফেলো, তারপর এসে শত শত দিয়ে যাবে। কিন্তু আপনি বলছেন আপনি এটা তার ইচ্ছা, সে দিয়ে যাচ্ছে, কিন্তু সরকার কোথায় এখানে? সরকার কি এই ধরনের কার্যক্রম, এই ধরনের বট বাহিনীর ইয়েটা প্রিভেন্ট করার কোনো কিছু রেখেছে? মত প্রকাশের স্বাধীনতার যে কথা বলা হয়, মত প্রকাশের স্বাধীনতা আমার যে খর্ব হয় সেই দৃষ্টি কি সরকার দেখেছে? নাকি সেই শেখ হাসিনার আমলের মতোই, শুধু শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে কারো কথা গেলে ফেসবুকে রিপোর্ট হলে সঙ্গে সঙ্গে অ্যাকশন, বাকিদের ক্ষেত্রে কোনো দরকার নাই, বাকিদেরকে যা ইচ্ছা যে যারে পারো গালাগালি করো এবং এই সংস্কৃতি তৈরি করে রাখো?
আসলে সাংবাদিকরা মত প্রকাশ করতে পারছে না, এবং সাংবাদিকদের আরেকটা গোষ্ঠী এই মত প্রকাশের বড় বড় কথা বলে, এরা আপনাকে আবার ট্যাগ বয়ান তৈরি করছে, শেখ হাসিনা বয়ান তৈরি করছে, আবার সে আবার নিজে বিএনপির বয়ান তৈরি করছে, জামাতের বয়ান তৈরি করছে, এবং তাদের জন্য উঠে পড়ে লেগে গেছে, এখন ধরেন এবং কোনো তাদেরকে বয়ান- অ্যাকশন নিতে বলে। কোন বয়ান সঠিক, কোন বয়ান সঠিক না, তারা মনে করে তাদেরটা ঠিক। তো তাহলে তোমারটা যদি ঠিক হয় অন্যটা বেঠিক সেটা বলো, কিন্তু তুমি কেন বলো যে ও বয়ান তৈরি করছে? তুমি নিজেই তো বড় বয়ান তৈরিকারক, তুমি নিজেই তো মিডিয়াগুলো 5 আগস্টের পরে আওয়ামী দালালরা বিতাড়িত হয়েছে, তুমি আরেক দালাল এসে এগুলো দখল করেছো, তুমি নিজেই তো বড় দালাল, তোমার নিজেরই তো যোগ্যতা নাই, 3 টাকার সাংবাদিক এখন এসে 10 টাকা বেতন পাচ্ছ। কিন্তু তারা তো অন্যদেরকেও 3 টাকার মনে করে, এই যে 3 টাকার মনে করা, হ্যাঁ। এই মনে করাটাই কি অস্বাভাবিক না? না না, তারা 3 টাকা কেউ মনে কাউকে করে 3 না, টাকার মনে করবে কেন? তারা 3 টাকার মনে করছে না, তারা মনে করছে যে ভিন্ন মত, এরা ভিন্ন মত আছে কেন, তারা এটুকু বলতে পারে না যে তার যোগ্যতা নাই, কারণ সে তো জানে যে তার থেকে তার তো এই যে অযোগ্যদের একটা শাসন তৈরি করার চেষ্টা, যেটা হ্যাঁ, আগেও- অযোগ্যদের যেটা শাসন আগেও ছিল, রাইট, যেটা আগেও ছিল, কিন্তু আমরা ভেবেছিলাম যে আন্দোলনের পরে যোগ্যতার একটা মূল্যায়ন হবে, কিন্তু সেটা হলো না। অন্য পক্ষের অযোগ্যরা এসে বসে পড়লো, Right. বড় বড় মানুষ যাদের কথা, এখানে আমি- যাদের কাজের দিকে আমরা তাকিয়ে থাকি, তারা শোনেন তো সেগুলো এখানে কিছু বলছেন না। এই যে অযোগ্যদের ব্যাপারে যেহেতু প্রশ্নটা তুললেন, সেখানেও আমার একটা অবজারভেশন আছে। এই অযোগ্যগুলো আওয়ামী আমলের এগুলা তবুও মনিবকে কিভাবে করা যায়, মানে রক্ষা করা যায়। খুশি করা যায়, সেই জিনিসটা ভালো করে জানতো, আর এই গর্দবগুলো মনিবকে কিভাবে খুশি করা যায় সেটাও জানে না। আচ্ছা, আমরা এই প্রসঙ্গে এখানে আসি। জনাব প্রিন্স, আমরা দেখছি যে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যেও আগে যে প্রতিবাদী একটা অবস্থা ছিল সেটা নাই, অনেকটা ঘরের মধ্যে বসেই একে অন্যের, এত প্রতিবাদী একটি দল, তারা প্রতিবাদ ভুলে গিয়ে গাড়ি, অফিস, নানান ধরনের জিনিসপত্র চাইতে শুরু করলো। বন্যা ত্রাণ নিয়েও তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তারা ত্রাণ না নিয়েই বিভিন্ন জায়গাতে পরিদর্শনে চলে গিয়েছেন। আবার এটাও আমরা দেখলাম যে জামাতের সভাপতি উনি হাঁটু জলে নেমে হাঁটাহাঁটি করছেন, এবং হাতে ত্রাণ ছিল না, উনি পরিদর্শন করছেন। বন্যা পরিদর্শনের আসলে উপকারিতা কি, মানে আপনি দেখে আসলে কি হবে বন্যা? একটু না, তা তো আমি জলাবদ্ধতার আগে একটু বলি একটা কথা, একটু কিছুটা আলোচনা আসছে, আমি খালি এটা তুলে দিই। দেখেন, অন্তত পক্ষে আমি দায়িত্ব নিয়ে বলি, আমাদের বামপন্থীরা আমাদের যতটুকু সাধ্য সমর্থক সে অনুযায়ী কিন্তু কথা বলছি, কিন্তু এটা অবশ্যই এটা আমি দুঃখ করি না, তবুও কথা বললাম যে দেখেন মিডিয়াতে তো এই কথাগুলো আসে না। আমি আপনাকে বলি, ধরুন আমি আমরা তো না, আলাপ করছি। সেটা এই কথা হচ্ছে, আমি মিডিয়াতে বলছি কর্মসূচিটা, যেমন ধরুন আমি তো সম্প্রতিকালে 3টি উপজেলা, একটা জেলা সদরে, আর সম্প্রতিকালে এই 7 তারিখে বন্দর নিয়ে চট্টগ্রামের একটা বলা যায় চট্টগ্রামের প্রায় সকল শ্রেণী মানুষের উপস্থিতিতে প্রোগ্রাম করে আসলাম, কিন্তু আপনি দেখবেন জাতীয় মিডিয়াতে এই খবরগুলো না, আমি মুভমেন্টের খবর বলছি। সুতরাং যতটুকু ধরুন এই যে বাণিজ্য চুক্তি, বন্দর নিয়ে, আরও সম্প্রতিকালে এই যে জামাত শিবিরের সভাপতি পাকিস্তানে যে অপকর্মগুলো করছে, মুক্তিযোদ্ধাদের গুন্ডা বলছে, এই নিয়ে কিন্তু কথা হচ্ছে, কিন্তু এগুলো জাতীয় মিডিয়াতে আসছে না। যেখানে আমি যদি বুঝে থাকি ওই যে আপনি যে নীরব কেন কবি, যাদের করায়ত্ত এটা হয়ে আছে, তারা নিজেরাও কথা বলছে না, এই কথাকেও সামনে আনতে দিচ্ছে না। সুতরাং তবে আমাদেরকে আরও বেশি কথা বলা দরকার। এবার আসি, আপনি এই যে জলবদ্ধতা পরিদর্শন এবং এইটাই, আমরা কমিউনিস্টরা যেটা মনে করি, পরিদর্শন তো কোনো মূল্যহীন বটেই, শুধু তাই না, আপনি কিছু ত্রাণ দিতে গেলে আপনি এইখান থেকে ঢাকঢোল পিটিয়ে অহেতুক খরচের দরকারটা কি? সেটা তো দরকার নেই। আমাদের স্টাইলটা, যদিও আমরা বাংলাদেশে ক্ষমতায় ত্রাণ যাইনি, দিতে আমরা সবসময় দেখি দলের শীর্ষ নেতৃবৃন্দ কোনো দরকার হাজির নেই। হন, কিন্তু ত্রাণ দেওয়ার জন্য তো এলাকার যে সংগঠন তারাই Yes. যথেষ্ট। সে এই জন্য স্থানীয় যারা আছে বা স্থানীয় সরকার যারা আছে, যাওয়ার তো দরকার নেই, সে মনিটর করবে, ওইখান থেকে দেবে, তাহলে ওই যে খরচটা সেটাও কিন্তু মানুষের কাছে যথাযথভাবে পৌঁছাতে পারে। এই আমাদের ট্র্যাডিশনটাই ডিফারেন্ট। আর এইবার যেটা দেখলাম, এইটা একটা কি বলবো, নাটকও বলতে ইচ্ছা করে না, কিন্তু দেখবেন এইটাই তো মিডিয়াতেই প্রধান হয়ে যাচ্ছে, এবং অনেক কিছু কিন্তু করছে মিডিয়ার কারণে। আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি। মিডিয়া যদি এই ধরনের উপেক্ষা করে, তারা তাদের কি বলবো, যে তাদের বিবেচনা অন্ততপক্ষে সবার কথাকে সমগুরুত্ব দিয়ে বা ইস্যুকে গুরুত্ব দিয়ে দেয়, তাহলে কিন্তু আমার ধারণা এই ধরনের সংকট থাকবে না। কিন্তু আমি যে কথাটা আপনার শিরোনামের থেকে আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে, দেখেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও যেভাবে মব এবং সাইবার বুলিং, এটা যাই বলেন না কেন, এটাকে কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। ধরেন তুষার ভাই, আপনি বা আনিস ভাই, আপনারা কিছু মনে করলেন না, আমি করলাম না, যে প্রভাব আছে। সুতরাং সেই কাজগুলো হচ্ছে, কিন্তু যদি ন্যূনতম সরকারের পক্ষ থেকে
অন্ততপক্ষে একটা গণতান্ত্রিক ধারা চালু করার একটা পজিটিভ অ্যাটিটিউড হয়, তাহলে আমার ধারণা যে এই যে আপনি নীরব কেন কবি বলছেন, অনেক কথা সামনে আসবে। মামলার কথা এখানে তো যথাযথভাবে আসছে। দেখেন, আমাদের একটা জাস্ট প্রতীকী বলছে, আপনি প্রধান বিচারপতি এক সময় ছিলেন, হ্যাঁ উনি কোনো অপরাধ করলে তার বিচার হোক, কিন্তু হত্যা মামলা এবং জামিনের পরও তাকে গ্রেপ্তার করা হচ্ছে, তা আপনি কি বলবেন? তাহলে এই জায়গাগুলো, মামলা বাণিজ্য শুধু না, তাহলে এই জায়গাগুলো তো ঠিক আছে, একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল, এই সরকারও তো প্রায় 6 মাস হতে যাচ্ছে। তো এখন যদি এই সরকার এই জায়গাগুলো না করে, তাহলে কিন্তু আমি বলবো যে এই সরকার কিছুদিন পরে যে গণতন্ত্রের পথে চলার কথা বা যে কথাগুলো আমরা বলছি, সেই জায়গায় কিন্তু তারা থাকতে পারবে না। আপনি দেখেন, এই যে এত বুলিংয়ের কথা বলছেন, আমি দুইটা একটু পলিটিক্যাল কথার জায়গায় যদি যাই, দেখেন রিসেন্টলি আমাদের এইখানে তো এই স্থানীয় সরকার নির্বাচনের কথা আসছে, কিন্তু স্থানীয় সরকার একটা সংস্কার করা দরকার না? স্থানীয় সরকারকে দক্ষ শক্তিশালী করে গড়ে তোলার কথা না? কিন্তু দেখবেন কোনো আলোচনা নাই। আমাদের পার্লামেন্ট, তাদেরকে এই যে থোক বরাদ্দ সহ যেভাবে কাজগুলো করা হচ্ছে, পার্লামেন্টে যে ধরনের আলোচনা হয় টাকা খরচ করে, এর বিরুদ্ধে তো কথা বলা দরকার। কই, যারা এর আগে কথা বলেছেন তো আমরা সেই জায়গাগুলো তো দেখছি না। আমরা মুক্তিযুদ্ধের, নিশ্চয়ই একসময় মুক্তিযুদ্ধের চেতনাকে এটাকে বিজনেস করা হয়েছে, ক্ষমতা রক্ষার হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে, দুর্নীতি রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, এটা নিয়ে দ্বিমত নেই। কিন্তু এখন মুক্তিযুদ্ধের বিরোধী যে ধরনের কথাবার্তা চলছে, পাকিস্তান, তুরস্ক, অন্য জায়গায় ঘিরে যেটা চলছে, বাংলাদেশের জঙ্গি আক্রমণের যেসব খবর পাচ্ছি, সেইখানে আপনি রাজনৈতিক দলগুলোর বাইরে যদি আমাদের সাহস করে এ ধরনের যারা কি বলে ইতিবাচক মানুষ, বাংলাদেশের পক্ষের মানুষ, সে আমি সরকারি দল থেকে শুরু করে আমি সর্বত্র বলছি, তারা যদি আরো সামনে না আসেন, তাহলে আগামী দিন কিন্তু আরো খারাপ দিক জন্য আমাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং আমি মনে করি যে এখন যে বন্যা, এবারও দেখেন এই যে বন্যার কথা, আপনি এখানে পানির কথা বলেছেন, ওয়াসার, আমরা কিন্তু এই সুযোগে যে এখানে আমাদের উন্নয়ন প্যারাডাইম কি হওয়া দরকার ছিল, আমাদের কোথায় কি করা দরকার ছিল, সেই আলোচনাও কিন্তু এখন আনতে পারলাম না। আমরা দেখছি শুধুমাত্র অনেক জায়গায় দেখবেন প্রশাসক নিয়োগ, আমি ঢাকা সহ আমি অন্য অন্য জেলার কথা বলছি, তারাও হাঁটু পানিতে নেমেই ওইটাই মিডিয়ার ফোকাস দেখাচ্ছে, অন্য আলোচনাগুলো কিন্তু নাই। তা আপনি একটা সংকটের সময় সংকট সমাধানের বিকল্প পথনির্দেশেরও কথা তো বলতে পারেন, কিন্তু সেই জায়গাগুলোতে আমরা দায়িত্বশীল রাজনৈতিক দল, তাদেরও আমি বলবো যে আপনি যে দলগুলোর নাম বললেন, আমি কিন্তু তাদের কাছ থেকে প্রত্যাশা করি না। সুতরাং তারা এটা করলো কি করলো না, আমার এটা কোনো এজেন্ডাই না এই কারণে, কারণ তাদের কাছ থেকে এই প্রত্যাশা করলে ভুল করবেন। কারণ এর মধ্যে নতুন যে দল, তাদের ভূমিকা সবাই জানে, আর অতীতের মুক্তিযুদ্ধ বিরোধী দল, তাদের ভূমিকা সবাই জানে। তারা কি কখনো এগুলো করেছে? তারা তো করেইনি কখনো। সুতরাং তাদের কাছ থেকে আশা করার দরকার নেই, বরঞ্চ আমরা এই ক্ষেত্রে যতটুকু আমাদের আরও বেশি করা দরকার সেটাও আমাদের করা দরকার, এবং আমাদের দেশের অন্ততপক্ষে একটু মানুষকে সাহস করে, মানে সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, অন্যায়কে অন্যায় বলা, ভালোকে ভালো বলা, এই জায়গাতে আগায় আসাটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। না হলে কিন্তু আমরা আরেকটা বড় ধরনের সংকটে পড়ব বলেই আমি ধারণা করি। আমরা এই পর্যায়ে এসে একটি বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো পুষ্টি নিবেদিত চলমানে, এবং আমরা এরপরে কথা বলবো আমাদের বিভিন্ন চুক্তি নিয়ে। চুক্তিগুলিতে অনেক কিছু রয়েছে যে বিষয় সম্পর্কে এখনো জনগণ জানে না, কিন্তু এটিকে জানানো রাগ করবে, জনগণের মঙ্গলের জন্য আপনি কাজ করছেন। আমি বলি যে এইখানে দেখেন, আমি একটু তাহলে এবার ফিরে আসি দুইটা শব্দের জায়গায়, দুইটা বাক্য। একটা হচ্ছে এখনো পর্যন্ত সংবিধানে যেটা আছে, এই ধরনের চুক্তি করলে রাষ্ট্রপতিকে কাছে গেলে সংসদে আনার কথা। আর এই যে এত ঐক্যমত্যের আলোচনা শোনেন না, ঐক্যমত্যের আলোচনা কিন্তু সব দল একমত হয়েছিল যে কোনো চুক্তি যদি কেউ করে ওটা সংসদে এনে রেকটিফাই করতে হবে। কিন্তু দেখেন এই সংসদে এটা নিয়ে কোনো আলোচনাই নাই। তার মানে ওই যে যার জন্য করেছি, আর ওই যে নন ডিসক্লোজার বললেন, এইটা কখনো ওপেন করে না, কারণ তারা যদি অখুশি হয়। সবচেয়ে ভয়াবহ ব্যাপার লাল দিয়ে অলরেডি হয়ে গেছে। আপনি এই যে ডিপি ওয়ার্ল্ডের সাথে যেটা বন্দর, চট্টগ্রাম নিউ মেরিন কন্টিনেন্ট বন্দর লাভজনক, যেটা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি, সেটা কিন্তু দ্রুত করতে যাচ্ছে। এবং এই যে মার্কিন বাণিজ্য চুক্তি, এটা একটা ভয়াবহ চুক্তি, কিন্তু দেখেন সেইটা নিয়েও পার্লামেন্টে কোনো কথাই নাই, যেখানে এবং যেটা আমাদের বেকারত্ব দূর করা থেকে শুরু করে কোনো কার্যক্রমকে আগাতে দেবে না। আমাদের কৃষি শিল্প ধ্বংসের জায়গাটা চলে যাবে, ওষুধ শিল্প সংকটে পর্যন্ত পড়বে। আমাদের এইখানে যে বিভিন্ন জায়গায় প্রতিরক্ষার যে আমরা সরঞ্জাম কিনি, সেটা বাধ্য হয়ে আমরা অনেক দু একটা দেশের সাথে এমনভাবে কিনতে হবে যা আমাদের এটা সার্বভৌমত্বের পরে হুমকি হয়ে দাঁড়াবে।
আমাদের অপ্রয়োজনীয় জিনিসপত্র বেশি দামে কিনতে হবে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। তার মানে এমনি যে আর্থিক সংকটের মধ্যে আছি, তার মধ্যে এই ধরনের বিষয় নিয়ে পার্লামেন্টে ন্যূনতম একটা আলোচনা হবে বা জনগণের সাথে কথা বলবে, এটা হচ্ছে না। তার প্রধান কারণ যাদের সাথে এটা করা হচ্ছে মনে করতেছে তারাই হচ্ছে ক্ষমতার কেন্দ্রবিন্দু। সুতরাং তাদের অখুশি করে এই দেশের মানুষকে খুশি করার বিবেচনা অনেকে করে না, মনে করে ওইটাই তার রক্ষা কবচ। এইখানে আমি মনে করি জনগণের কণ্ঠ সোচ্চার করে, যদি এই যে কবি নামে আমরা যে সুশীল সমাজ বা যাদের বোদ্ধার কথা বলছি, তাদের বাইরে সাধারণ মানুষকেও এইটা যদি আগে এসে আমরা কথাবার্তা বলতে পারি, কণ্ঠ সোচ্চার করতে পারি, সচেতন সংগঠিত করতে পারি, যে আলোচনার মধ্য দিয়ে যতটুকু আগাচ্ছে, তাহলে কিন্তু বাধ্য করতে পারবো এই কথাগুলো বলার জন্য। জনাব আনিস আলমগীর, আপনার কাছে আসি। মেয়র প্রার্থী হওয়ার জন্য ছাত্র শিবির ছেড়ে দিয়েছেন সাদিক কায়েম, এরকম একটা সংবাদ এসেছে। জকসু ভিপিরও নাকি একই কাণ্ড হয়েছে এবং একাধিক এরকম ছাত্র নেতা তারা পদত্যাগ করেছেন, মানে শিবির ছেড়ে দিয়েছেন। তো হঠাৎ এত অল্প বয়সী ছাত্র নেতারা মেয়র হতে চাইছেন কেন? মেয়র পদের লোভনীয়তাটা কি আসলে, আপনার কি মনে হয়? মেয়র পদের লোভনীয়তা হচ্ছে যে অল্প বয়সে যখন দেখা যায় যে বড় বড় বাড়ি গাড়ি করা যায়, সংসদের বড় বড় নেতা হওয়া যায়, তো তারা না বলেছিলেন যে তারা হবে না কেন? বৈষম্যহীন সমাজ করবেন, দুর্নীতিবিহীন সমাজ করবেন। সেটা করার জন্য তারা বুড়ো হয়ে যাবেন, সেটাও তো আপনি সাপোর্ট করতে পারেন না, করুক তারা। কথা হচ্ছে যে এই মানে আপনি যদি বলেন অল্প বয়সী নেতা যারা থাকবে তাদেরকে কি পরিপক্ক চিন্তা করবে? তারা কোনো ব্যবসা পরিচালনা করেন নাই, তারা কোনো চাকরি বাকরি করেন নাই, তারা কোনো বৃহৎ সংগঠন পরিচালনা করেন নাই, করতেন ছাত্র শিবির বা ছাত্রদের রাজনৈতিক একটি সংগঠন, সেখান থেকে সরাসরি শহর নিয়ন্ত্রণ করবেন। মানে আপনার কি মনে হয় যে এটা? আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে তারা ওই দক্ষতা অর্জন করছে। সংসদ এই যে কোনো ডাকসু চালানো বা রাকসু চালানো, কোনো যে ছোটখাটো অর্গানাইজেশন চালানো, হ্যাঁ, এগুলো চালানো দিয়ে যে এটা চালানো, সিটি চালানো এত কম জিনিস না। সিটি কিন্তু অনেক সিটি হচ্ছে কিন্তু মানে সরকারের চালানোর মতোই, মানে সবকিছু এখানেও কিন্তু সব বিভাগ আছে, সবকিছু দেখতে হয়। যে শহরে সে জন্মায় নাই, দীর্ঘ সময় থাকে নাই, যে শহরের বৃদ্ধি কিংবা যে শহরের গড়ে ওঠার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, সেরকম একজন ব্যক্তি যদি সেই শহরের মেয়র হতে চান, আপনি কি মনে করেন এটা যৌক্তিক? আমি যৌক্তিক মনে করি না, কিন্তু এখন ভোটাররা, এটা তো ভোটারদের উপর নির্ভর করছে। এটা তো এমন না যে সে চাইলে সে হয়ে যেতে পারবে, কিংবা ইউনুস আছে এখন একটা ভুয়া ইলেকশন দিয়ে যেভাবে তাদেরকে তৈরি করে দিয়েছিল ইউনুস, ভুয়া মানে একটা সাজানো ইলেকশনের মধ্যে দিয়ে যে তোমাকে ওইখানে ভোটকে দিছে কেউ জানে না, সেরকম কি তাদেরকে দেবে কিনা? তাদের তো সেরকম সম্ভাবনা নাই। তাহলে এখন তারা যেটা মামদানি এফেক্ট, মানে মামদানিকে দেখে সবাই। আমি শেষ করতে দেন আপনি। তো এখন তারা যদি মনে করে যে তাদেরকে পরিপক্ক বিবেচনা করবে নাগরিকরা, ভোটাররা, সেটা তাদের উপর নির্ভর করছে। এখন নাগরিকদের উপর নির্ভর করছে তারা কি বাছুরকে দেবে না পরিপক্ক দেবে, বা ওদেরকে বাছুর কল্পনা করে না করে না, সেই দিকটা হচ্ছে এখন আমদানি না, সরি, মামদানি যে নিউ ইয়র্কের মেয়র,